আজকের মূল টপিক হচ্ছে আইসিসিআর স্কলারশিপ অ্যান্ড ইন্ডিয়ার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেমনে ভর্তি হওয়া যায় সেই প্রসেসিং সম্পর্কে বলবো। আইসিসিআর হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনশিপ। ফার্স্ট অফ অল আমি আইসিসিআর স্কলারশিপ নিয়ে বলতেছি। এটা হচ্ছে যে আইসিসিআর স্কলারশিপ এটা হচ্ছে যে ইন্ডিয়ার একটা কালচারাল রিলেশনশিপ। এটা বাংলাদেশের বা বিভিন্ন দেশ থেকে প্রতি বছর কিঞ্চিত সংখ্যক 10% স্টুডেন্ট নেয়, যেটা হচ্ছে ফুল ফান্ডেড। এখানে হচ্ছে যে ওদের হচ্ছে যে স্কলারশিপ 100% স্কলারশিপ প্রদান করে। আসলে এই স্কলারশিপটা কি, এই স্কলারশিপটা কি উপায়ে হয়, কেমনে হয়, এক্সাম প্রসেসিং আজকে সব এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। এই ভিডিওটা স্কিপ করবেন না, কোনো টানাই করবেন না। এই স্টেপ ওয়াইজ আজকে ইমপ্লিমেন্টেশন করে দেব সব কিছু। আজকে অনেকে আমার প্রশ্ন করে, ভাইয়া কোন বিশ্ববিদ্যালয়ে নেয় আইসিসিআর, কেমনে নেয়, ডকুমেন্টগুলা আসলে কি, তারপর ইউজি প্রোগ্রামে কত সিট থাকে, পিজি প্রোগ্রামে কত থাকে, তারপর পিএইচডি থাকে, কি কি রিকোয়ারমেন্ট থাকে, তারপর কোথায় গেলে কি হবে, এই পারপাস। আসলে এই ভিডিওগুলা সব স্টেপ ওয়াইজ হবে। তো তোমরা আমার সাথে থাকো, এক এক করে সব হচ্ছে স্টেপ ওয়াইজ। স্টেপ 1 নাম্বার স্টেপ আসলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া দেখো, এখানে আইসিসিআর এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। অবশ্যই ন্যাশনালিটি মাস্ট বি ফরেন ন্যাশনাল হতে হবে, সেটা হোক নেপাল, ভুটান, এশিয়ার যে কোনো কান্ট্রি, এখানে ইন্ডিয়ান হওয়া যাবে না, এটা রিকোয়ারমেন্ট। এখন কথা হলো যে ফার্স্ট ক্রাইটেরিয়া আছে ইউজি প্রোগ্রামের জন্য। ইউজি হচ্ছে কি আন্ডার গ্রাজুয়েট, এখানে আন্ডার গ্রাজুয়েট, এখানে ইউজি আন্ডার গ্রাজুয়েটে সেটা হতে পারে বিটেক, হতে পারে ব্যাচেলর অফ সায়েন্স, হতে পারে বিবিএ, হতে পারে বিকম, হতে পারে এমবিএ বা যে এমবিএ না পিবি, যেটা হোক। এখানের জন্য অবশ্যই 12 পাস করতে হবে, 12 পাস করা লাগবে। কি করা লাগবে? 12 পাস। তো 12 পাস হবে। এখন ভাই আরেকটা প্রশ্ন, সবার মাধ্যমে একটা প্রশ্ন থাকে, ভাই 12 পাস করব যে বাংলাদেশে যেমন থাকে বুয়েট, ঢাবি, এগুলা হচ্ছে যে ভাই 80% মার্ক দেখে, যেমন বুয়েটে 19% দেখে, বুয়েটে 19% দেখে, তারপরে এমআইএসটি আছে, কুয়েট আছে, এগুলো মার্ক দেখে মেডিকেলে। কিন্তু এখানে আইসিসিআর স্কলারশিপে এখানে কিন্তু বাংলাদেশের মতো মার্ক দেখে, যেমন 60, অনেক সময় 70 মার্ক। ফার্স্ট এদের রিকোয়ারমেন্ট হচ্ছে কি 16% মার্ক, 16% অ্যাভারেজ 15% অ্যাভারেজ মার্ক হলে অ্যাপ্লাই করা যায়। কিন্তু আরও প্রশ্ন করছিল যে ভাইয়া 60% মার্ক ঠিক আছে, কিন্তু 60% অ্যাপ্লাই করলাম, কিন্তু নেওয়ার সময় কত? আসলে নেওয়ার সময় অ্যাভারেজ যেটা সেফ জোন, স্টেট গভর্নমেন্টগুলোতে সেফ জোন, সেটা হচ্ছে 17% মার্ক। 17% মার্ক থাকলে আর কি স্টেট গভর্নমেন্ট যেগুলো আছে, যেমন পাঞ্জাব ইউনিভার্সিটি, তারপর আছে দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, হ্যাঁ, এই ইউনিভার্সিটিগুলোতে 17% হলে মেনা। আরও স্টেপ ওয়াইজ বলতেছি যে আসলে কি লাগে, শুধু কি জিপিএর উপরেই নেয় না জিপিএ বাদেও কিছু ক্রাইটেরিয়া আছে? শুধু জিপিএ
জিপে 5 হলেও হবে না, আরও কিছু রিকোয়ারমেন্ট ডকুমেন্ট আছে। তারপর পিজিতে এখন আসি, নেক্সট হচ্ছে পিজি। ইউজি হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, ইউজি হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, পিজি হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। এই প্রোগ্রামের জন্য অবশ্যই ব্যাচেলর ডিগ্রি হতে হবে, ব্যাচেলর। ব্যাচেলর পিজি। এখন হচ্ছে যে ICCR এ যদি পিজি প্রোগ্রামে আমরা অ্যাডমিশন নিতে চাই, অবশ্যই ব্যাচেলর ডিগ্রি হতে হবে, ইকুইভ্যালেন্ট অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হতে হবে। যেমন ধরো যদি আমরা ক্লাস 10 পাস করি, ক্লাস 10 পাস করলে আমরা যখন ইন্ডিয়াতে আসি তখন কিন্তু আমাদের ইন্ডিয়া আসার পর একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট চাই, যেটা 10 এবং 12 পাস করে ইন্ডিয়ান জিপিএকে কনভার্ট করে একটা ইকুইভ্যালেন্ট সিস্টেম। এবং ইকুইভ্যালেন্ট যদি আপনারা বাংলাদেশ বা ডিফারেন্ট কোনো কান্ট্রিতে, যে কান্ট্রিতে যান না কেন সেই কান্ট্রির জন্য আপনাদের এই ব্যাচেলর ডিগ্রিটা ইকুইভ্যালেন্ট করে মানে করা লাগবে। এটা বাংলাদেশে না, এটা ইন্ডিয়া সেই হয়ে যায়। আচ্ছা যাই হোক, 4 বছরের ডিগ্রি হতে হবে। অবশ্যই পিজি প্রোগ্রামের জন্য 4 ইয়ার হইতে হবে। এই ব্যাচেলর ডিগ্রিটা অবশ্যই 4 বছরের হইতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। এখন স্টেপ 2, সেকেন্ড রিকোয়ারমেন্ট। এখন হবে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট। এই 2 নম্বর আমাদের ফার্স্ট হইল কি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে কি আবেদনের যোগ্যতা, কেমনে কেমনে কী হবে, এগুলো আমরা ইমপ্লিমেন্টেশন করলাম। বাট সেকেন্ড, ফার্স্টের পর এটা সেকেন্ড, 2 নম্বর হচ্ছে কি ডকুমেন্ট রিকোয়ারমেন্ট। ভাই আসলে আমি ফার্স্টে এমনটা না বাংলাদেশের মতো যে ধাবিতে দিলাম বা এতে দিলাম, হাজিতে পরীক্ষা দিলাম, কিন্তু ওখানে কোনো ডকুমেন্ট লাগে না। বাংলাদেশে জাস্ট এই পাস করলা, এই মার্কশিট বা এগুলো দিলেই মানে অ্যাপ্লিকেশন হয়ে যায়। কিন্তু এখানে ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে ভ্যালিড পাসপোর্ট। ভ্যালিড পাসপোর্ট মানে কি, এখানে আবেদন করার জন্য ফার্স্ট যেটা লাগবে সেটা দিয়ে পাসপোর্ট। অবশ্যই যদি কারো পাসপোর্টের মেয়াদ শেষ হয়, সে লাস্ট 6 মাসের একটা স্টেটমেন্ট লাগবে যে ওর 6 মাস অন্তত মেয়াদ থাকা লাগবে। 6 মাস না থাকলে সেটা আর কি ভিসা আর কি ইমপ্রুভমেন্ট হয় না আর কি, এটা আর কি। 2 নম্বর সেটা থাকবে পাসপোর্ট সাইজ ফটো। এই যে পাসপোর্ট সাইজ ফটো, এখন এই পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড ভাই কালার হবে না। বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় দিতাম কালার, এই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই হইতে হবে কি হোয়াইট, এইটা হইতে হবে হোয়াইট, ঠিক আছে। এই যে এটা ফারাক যে ইন্ডিয়াতে যে কোনো জায়গায়, সেটা এডমিশন হোক, প্রাইভেট হোক বা পাবলিক হোক, যে কোনো জায়গায় ভাই ছবিটা এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে কি হোয়াইট। 3 নম্বর যেটা লাগবে বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট বা ন্যাশনাল আইডি। 3 নম্বর যেটা আমাদের লাগবে কি
বার্থ সার্টিফিকেট, ন্যাশনাল আইডি। এখন যাদের আমি বলি ভাই বার্থ সার্টিফিকেট এখানে ইমপ্লিমেন্টেশন বলে দিই, ন্যাশনাল আইডি যাদের নাই ওখানে যে কোনো বার্থ সার্টিফিকেট হবে না, এটা লাগবে বাংলা এবং ইংলিশ। মানে কি এখানে হচ্ছে যে ডিজিটাল বার্থ সার্টিফিকেট লাগবে, যেটা যেটা করা লাগবে একদিকে বাংলা থাকবে একদিকে ইংলিশ থাকবে, আর ডিজিটাল হচ্ছে কি গুগলের দ্বারা সার্টিফিকেট হয়, সার্টিফাইড হয়। যেইটা ডিজিটাল বার্থ সার্টিফিকেট ছাড়া তোমার কোনো ভিসা প্রসেসিং হবে না। আর ভিসার জন্য আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। ফিজিক্যাল ফিটনেস 4 নম্বর থাকবে, ফিজিক্যাল ফিটনেস একটা সার্টিফিকেট। ফিজিক্যাল ফিটনেস আসলে হলো কি ফিজিক্যাল ফিটনেস কি আসলে কি একটা আছে কি ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট। এটা হচ্ছে এমবিবিএস বা যে কোনো জায়গায় যে আমাদের ডাক্তার বড় ডাক্তারের কাছ থেকে একটা শরীরে ঠিক আছে কি না এটা একটা আর কি মানে চারিত্রিক সার্টিফিকেটের মতো আর কি, যাকে বলে বডি ফিটনেস সার্টিফিকেট বলে, বা এখানে ইন্ডিয়াতে যেটা মানে স্ট্যান্ডার্ড ভাষায় ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট বলে। এইটা আর কি সংরক্ষণ করবা, অনেক সময় লাগে অনেক সময় লাগে না। প্রাইভেটে কিন্তু লাগে না, কিন্তু পাবলিকে ভাই ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট দেখে। পাবলিকে যেহেতু আইসিসিআর কিন্তু মাথায় রাখতে হবে, এটা আছে কি পাবলিক, সেটি স্টেট হোক গভর্নমেন্ট হোক, এখানে অনেক টাইপ আছে। পাঁচ নাম্বার যে ডকুমেন্টটা লাগবে academic certificate, all academic certificate and marksheet। বানান ভুল হতে পারে, এটা বিষয় না, তাড়াতাড়ি লিখতেছি। অল একাডেমিক সার্টিফিকেট লাগবে অ্যান্ড মার্কশিট লাগবে, এগুলা আগে থেকে জোগাড় করে রাখবা। তারপরে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখন আসলো যে 6 নাম্বার, সেটা হচ্ছে এসওপি। এসওপি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট লাগবে 7 নাম্বার, যেটা হবে কি রিকমেন্ডেশন লেটার। রিকমেন্ডেশন লেটার, যেটাকে বলা হয় এলওআর। মানে এই রিকমেন্ডেশন লেটারকে সংক্ষেপে বলা হয় এলওআর। এখন সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, আসলে এটা ইম্পর্টেন্ট। নেক্সটে কোনো বলতে পারবে না ভাই এটা কেমনে হবে সেটা কেমনে হবে, একটা ভিডিওর মাধ্যমে আজকে সব ক্লিয়ার করে দেবো যতগুলো আছে আজকে। এসওপি কি, রিকমেন্ডেশন লেটার কি, কেমনে কি অ্যাপ্লিকেশন করা লাগে, সব প্রসেসিং বলে দেবো আজকে, ঠিক আছে? তো দেখো এসওপি কি একটা পারপাস, মানে কি উদ্দেশ্য কি, আসলে তুমি ইন্ডিয়ায় কিসের জন্য আসবা, কেন তোমার ইন্ডিয়া আসা প্রয়োজন, উদ্দেশ্য সম্পর্কে লিখতে হবে। আসলে তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়বা, কেন তুমি ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, এই পারপাসগুলো লিখতে হবে। যে হ্যাঁ আমি এই সাবজেক্ট পড়তে চাই, যে আমার নাম হচ্ছে শুভ রয়, আমি এই সিসি ডিপার্টমেন্টে পড়ি, তারপর আমার এই ইন্ডিয়া ভাল লাগে, হ্যাঁ, তারপরে এই ইন্ডিয়া আসলে আমার জীবনে এই প্রযুক্তি সম্পর্কে আমার আইডিয়া হবে, বা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সম্পর্কে আমার আইডিয়া হবে, হ্যাঁ, এরকম আর কি উদ্দেশ্যগুলো সুন্দর করে মানে এসওপির মধ্যে লেখে দিবা। এসওপিটাও কি রিসামের মতো লিখবা। রিসাম সম্পর্কে আমি পরে ভিডিও দিব, ওটা আসবে, সমস্যা নেই। রিসামের মতো লিখবা। আর কেউ না বুঝলে আমি পার্সোনাল নক করবা, মানে সবসময় আমি আছি তোমার ইয়ার সাথে ভাই। তো তারপরে হচ্ছে 7 নম্বর হচ্ছে রিকমেন্ডেশন লেটার। আসলে রিকমেন্ডেশন লেটার হচ্ছে কি 2টা লেটার লাগে এখানে। কয়টা লেটার লাগে? 2টা। এই 2টা লেটার লাগে, এই 2টা লেটার টিচার, যেমন টিচার হাই স্কুল, যদি কেউ চায় যে আমি ভাই ব্যাচেলর ভর্তি করবো, তাহলে ক্লাস 10 লাগবে, ইন্টার লাগবে।
হাই স্কুলের হলে টিচার, আর বা কলেজের হলে প্রিন্সিপাল, বা যারা ব্যাচেলর থেকে মাস্টার্স করবা তাদের জন্য হচ্ছে কি, তাদের হচ্ছে এই জুটির কাছ থেকে নিতে হবে দুইটা ডিফারেন্ট হচ্ছে কি রিকমেন্ডেশন লেটার। মানে হচ্ছে কি আসলে কেন ওইগুলো নিবা, ওগুলাতে লেখা থাকবে চারিত্রিক, মানে আমার স্টুডেন্টটা ছিল খুবই ভালো, তারপরে আমাদের এতদিন যাবৎ আমার স্টুডেন্টটা ছিল, সে পারফেক্টলিভাবে একটা মানে পারফেক্ট রেজাল্ট করছে, এই রেজাল্টের জন্যই সে এই ফুল ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় যাওয়ার জন্য সে ইলিজিবল। এই সুন্দর করে ইমপ্লিমেন্টেশন লেখে বা একটা প্রিন্সিপালের সুন্দর একটা আর কি লেটার, বা যেভাবে হোক মানে প্রিন্সিপালের সাইন থাকলে হবে, ওটা কোনো ম্যাটার নাই। মানে দুইটা নিতে হবে, দুইটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার। মানে এগুলাই হচ্ছে মূলত আইসিসিআর স্কলারশিপ, যেটা বেসিক। এখন আসি সেকেন্ড যেটা পয়েন্ট, ভাই আমার আইসিসিআর হইল না, ঠিক আছে ভাই আমি অনেক চেষ্টা করছি, মানে অনেকে চেষ্টা করে, যেমন ধরো যে মানে পার্ট 1 থাকে কি ভাই, দেশের বাইরে যে কোনো জায়গায় মনে করো যে ইউরোপ কান্ট্রিতে মানে যখন যাবা তখন কিন্তু হবে কি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, যেমন ধরো তুমি যদি জার্মানিতে যাও ডিএডি স্কলারশিপ, এরকমভাবে বিভিন্ন দেশে জাপানিজ স্কলারশিপ, চীনার মতো স্কলারশিপ, এরকমভাবে সরকারি স্কলারশিপ দেয়। আরও একটা পয়েন্ট হচ্ছে যে ভাই আমার হইল না, ঠিক আছে ভাই সরকারিতে হইল, কিন্তু আমার হচ্ছে কি সাবজেক্ট চয়েস হইল না। সাবজেক্ট বলতে কি ভাই আমার ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন ছিল, কিন্তু তোমাদের সবাইকে ফলো করতে হবে যে আইসিসিআরে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো ভাই ভালো ভালো সাবজেক্ট, মানে চান্স পাওয়া খুব কঠিন। যেমন ধরো সিএসিতে সিভিলে ইলেকট্রিক্যাল এগুলোতে ভাই প্রচুর কম্পিটিশন, যেগুলো নিয়ে মানে বাংলাদেশ থেকে যদি এবার আইসিসিআর স্কলারশিপে নেয় মাত্র নেবে 100 জন ছাত্র, 100 জন বা 50 জন। এখন কথা হলো যে তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়বা আইসিসিআর এর আন্ডারে, সেগুলোর মধ্যে ওই বিশ্ববিদ্যালয়ে সিট ফাঁকা আছে কিনা ওটাও তো দেখতে হবে। অনেক সময় অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু নেয় না। যেমন আমি আইসিসিআর স্কলারশিপের কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম বলি যেগুলা প্রতি বছর নেয় এমন বিশ্ববিদ্যালয়, যেমন ধরো পিএসইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যেটা হচ্ছে বেনারসি উত্তরপ্রদেশের লোকেটেড অবস্থিত। এটা মানে অ্যালামনি সিস্টেম অনেক ভালো এদের, কিন্তু পড়াশোনা ল্যাব ফ্যাসিলিটি অনেক ভালো। পাবলিকের মধ্যে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ভাই, মানে পাবলিক সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে ওটা অনেক আগের পুরাতন। তারপরে আছে আলিয়াগড় মুসলিম ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি আছে, তারপর গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে, তারপরে ধরো দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটির কথা আমি প্রায় বলি মানে তোমাদের সাথে। তারপর একটা বড় কথা ভাই পিটিইউ বলতে কি আইকে গুজরাল পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটি, যেটা পাঞ্জাবের মধ্যে স্টেট গভর্নমেন্ট একটা প্রযুক্তি ইউনিভার্সিটি। কিন্তু ভাই এখানে আগে আইসিসিআর ছিল, কিন্তু পরে ওরা আর কি ভাবছে যে ভাই আমরা হচ্ছে আলাদা মানে 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 এন্ট্রান্স এক্সাম নিব, মানে আমরা দেশের বাইরে কোনো স্টুডেন্ট মানে প্রয়োজন বোধ মনে হয় না আর কি। এরা আর কি মানে এই বিগত আর কয়েক বছর থেকে মানে পিটিইউ ওয়েবসাইট থেকে এরা আইসিসিআর মাধ্যমে নেয় না, এদের আর কি পার্সোনাল একটা মানে ওয়েবসাইটে যাইতে হয়, মানে গিয়ে মানে অ্যাপ্লাই করা লাগে, এরাও নেয়, মানে প্রসেসিংটা অনেক কঠিন। যাক ওটা পরে বলবো। তো আসি এরপরে এখন হচ্ছে লিস্ট আইসিসিআর লিস্ট, আমাদের হচ্ছে লিস্ট। এখন আইসিসিআর আরেকটা কথা বলি সবাইকে, যে হয়তো বা আমার হয়তো এই ভিডিওটা দেখার পর অনেকে পিটাবা যে ভাই কি বলতেছো। আসলে আইসিসিআর এর মধ্যে কিন্তু আইআইটি আছে, নিট আছে, ঠিক আছে, এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং ভাই। এগুলাতে এই আইসিসিআর এর ব্যাচেলরে যেটা ইউজিতে বর্তমান মানে আইআইটি ইন্ডিয়া, আইআইটি
তারপরে আছে নিট। এই নিট, এই আইআইটি আসলে কি, এই আইআইটি প্রতি, এই আইআইটি গুলা মানে ব্যাচেলরে নেয় না, মাস্টার্সে এরা নেয়, কিন্তু ব্যাচেলরে এরা ক্রস মানে ক্রস মার্কিং করে দিছে, ভাইয়া আমরা হার নিব না, মানে অ্যাভারেজ হয়ে গেছে, হয়তো বা এখানে 5% থাকে, মানে খুব কঠিন, মানে এখানে হচ্ছে যে অ্যাকসেপ্টেড হচ্ছে 0.001%, মানে 100-তে 1 জন হয়তো বা চান্স পায়। এখন নিটে সম্ভাবনা থাকে, নিট যতগুলো আছে তার থেকেও। এখন আমি আসি যে সেন্ট্রাল যেগুলা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, সেন্ট্রাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্পেসটা ফাঁকা করে নিই। এই সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে যেটা সবচেয়ে বেশি স্টুডেন্ট থাকে ভাই, সেটা হচ্ছে BHU। এটা হচ্ছে উত্তরপ্রদেশ। সব থেকে যেটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, যেটা সব থেকে ইন্ডিয়ার আজ পর্যন্ত সবচেয়ে বেশি, যেটা অ্যাবসেন্টেজ রেট মানে গ্রহণযোগ্য 10%, মানে এখানে চান্স পাওয়ার সম্ভাবনা আইসিসিআর এর মধ্যে সব থেকে বেশি থাকে, সেটা হচ্ছে কি বেনারস হিন্দু ইউনিভার্সিটি, উত্তরপ্রদেশ। এখানে কিন্তু আরেকটা চমকপ্রদ জিনিস আছে যে আইআইটি বিএইচইউ কিন্তু আছে, আইআইটি বিএইচইউ। এখন বলতে পারো ভাই আমি আইআইটি বিএইচইউতে চান্স পাচ্ছি, কিন্তু আইআইটি বিএইচইউ কি, এটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এটা কিন্তু বিএইচইউরও একটা পার্ট, মানে এটা আলাদাভাবে আর কি পরিচালনা করে ওরা আলাদাভাবে। এখানে ভর্তির নেয় না, এখানে ভর্তি হতে গেলে যেই অ্যাডভান্স এক্সাম দিতে হয়, যেটা অ্যাডভান্স আর কি, যেই অ্যাডভান্স এক্সাম দিতে হয়, তারপর পিটিউতে কিন্তু যেই অ্যাডভান্স দিতে হয়, মানে এই প্রতিষ্ঠানগুলোতে নেয় না, মানে এটা ক্রস মার্কিং এইখানে হয়। তারপরে 2 নাম্বার যেটা লিস্টে আছে, বিশ্বভারতীয় ইউনিভার্সিটি। ভারতী ইউনিভার্সিটি, এই যে এই ইউনিভার্সিটি আছে বিশ্বভারতীয় ইউনিভার্সিটি, এটাও একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো। এটা আছে লোকেশন হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এইটা অবস্থিত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখানেও এই বিএসইউর মতোই অনেক স্টুডেন্ট আছে এখানে, সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটি। তারপরে আছে আলিয়াগড় মুসলিম ইউনিভার্সিটি, আসলে লেখার জায়গা নেই, এমনি এমনি মুখে মুখে বলে দিচ্ছে। যেমন ধরো যে আছে আলিয়াগড় মুসলিম ইউনিভার্সিটি, সেটা আলিয়াগড়, এটাও কিন্তু উত্তরপ্রদেশে। বিএইচইউ যেমন উত্তরপ্রদেশে, এটা হচ্ছে কি আলিয়াগড়ে অবস্থিত। তারপরে 3 নম্বর আছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ গুজরাট, এটাও কিন্তু একটা মারাত্মক, সেটা কি গুজরাটে আছে, গান্ধীনগরে অবস্থিত। কোথায়? গুজরাটের গান্ধীনগরে এটা অবস্থিত। তারপরে 4 নম্বর যেটা আছে জামিয়া মিলিয়া ইসলামিয়া, আসলে অনেকে বলতে পারো যে
জামিয়া মিলিয়া ইসলামিয়া। ভাই এটা মনে হয় ইসলামিক একটা ইউনিভার্সিটি, ঠিক আছে। এটা বাংলাদেশ যেমন ইসলামিক ইউনিভার্সিটি আছে, এখানে ইসলামিকের মতোই, কিন্তু ভাই এখানে সবাই পড়ে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই পড়ে, এখানে কোনো ভেদাভেদ নেই। মানে এখানে এমনিতে আর কি অ্যাডমিশন হয়, এখানে ইন্ডিয়াতে তেমন কোনো ইয়ে হয় না। জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি একটা রিপুটেড অনেক, এটা নিউ দিল্লিতে অবস্থিত, নিউ দিল্লি এবং দিল্লির মধ্যে, যেখানে নেটওয়ার্কিং সিস্টেম অনেক ভালো এবং রিপ্লেসমেন্ট সিস্টেম আছে, হ্যাঁ অনেক ভালো আর কি। তারপরে আছে নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটি তো সেটা জানো বিহারে অবস্থিত, সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়, হয়তো বা সালটা মনে নেই, 18 সালের দিকে হয়েছিল। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়েরও আগে করে, মানে পুরাতন। তারপর ইউনিভার্সিটি অফ দিল্লি আছে, সেটা তো জানো যে নিউ দিল্লির মধ্যে অবস্থিত। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন ডিইউ, এটা হচ্ছে ডিইউ, ওইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর এটা আছে কি দিল্লি ইউনিভার্সিটি, এটা নিউ দিল্লিতে অবস্থিত। তারপরে আছে কি ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ এটা কোথায় আছে? তেলেঙ্গানা, হায়দ্রাবাদ কোথায়? তেলেঙ্গানায়। তারপর বিশ্বভারতী তো বললাম। তারপর কয়েকটা এগুলো নেই, তারপর আমি ইমপ্লিমেন্টেশন করে দিচ্ছি। যে স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে, যেমন হচ্ছে কি গুজরাট ইউনিভার্সিটি আছে, দিল্লি, তারপরে সবসময় বলেই থাকি আমি যে দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, তারপরে আন্না ইউনিভার্সিটি, তারপরে আরও আছে অনেক লিস্ট, এতগুলো বলে শেষ করতে পারবো না। তারপর সব থেকে পাঞ্জাবে, যেটা আমি যে পাঞ্জাবে আছি, সেই পাঞ্জাবের মধ্যে নেই পাঞ্জাব ইউনিভার্সিটি, ঠিক আছে। পাঞ্জাব ইউনিভার্সিটি, তারপরে আমার ইউনিভার্সিটি পাশে আছে, সেটা আছে কি গুরু নানক দেব ইউনিভার্সিটি, অমৃতসর। আমি যেমন আছি জলন্ধরের এই মানে জলন্ধর এরিয়ার আশেপাশে, তেমনি এটা হচ্ছে অমৃতসরে লোকেটেড, মানে ঠিক আছে। এই গুরু নানক দেব ইউনিভার্সিটিতে আসলে আমার সাথে মানে কানেক্ট হবে, দেখা হবে। তারপরে আছে কুরুক্ষেত্র ইউনিভার্সিটিও নেই। তারপর পাঞ্জাব ইউনিভার্সিটি ভাই দুইটা আছে, একটা পাঞ্জাব ইউনিভার্সিটি, একটা চণ্ডীগড়ে আছে, আর একটা আছে পাঞ্জাব ইউনিভার্সিটি পাটিয়ালা। পাটিয়ালা কিন্তু চণ্ডীগড়ে একটু দূরে, না এটা চণ্ডীগড়ের মধ্যে অবস্থিত, ঠিক আছে। পাটিয়ালা পাঞ্জাবে। তারপরে আছে শিবাজি ইউনিভার্সিটি আছে, এগুলো আর কি মোটামুটি। এখন এগ্রিকালচার ইউনিভার্সিটিও নেয়, অনেক ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল ফন্ডে টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, যেমন আইআইটি আছে, নিট আছে। আসলে এগুলাতে আমি নেক্সটে যদি কেউ বলো যে ভাই আমাদের এই ভিডিও লাগবে, নেক্সটে ভিডিও দেবো। আর বড় কিছু না করে সবচেয়ে লাস্টে একটা কথা বলবো, যে যদি তোমাদের কোনো দিন এই আইআইটি না হয়, আইআইটির বিষয়ে আমি ডকুমেন্টগুলো বলে দিলাম। আইআইটির এই যে আইসিসিআর এর মতোই কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেম। এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দুইটা ডকুমেন্ট লাগে না, সেটা হচ্ছে কি এসওপি আর রিকমেন্ডেশন, এগুলো লাগে না, দিতে হয়ে যায়। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যদি কেউ ভর্তি হইতে চাও, তাহলে তা আমি আছি, আপনাদের ভাই ব্রাদার, যে কোনো প্রয়োজনে মানে আমি হেল্প করব। মানে এডুকেশন যদি মনে করো ভাই আমি সারদা ইউনিভার্সিটিতে ভর্তি হবো, ভাই ক্যালকাটাতে ভর্তি হবো, নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি হবো, তারপরে আমাদের পাঞ্জাবের মধ্যে সবচেয়ে নাম্বার 1 যেটা আছে লাভলি প্রফেশন ইউনিভার্সিটি, এটা আছে জলন্ধরে। তারপর অমিটি ইউনিভার্সিটি আছে, তারপর আমাদের চণ্ডীগড় ইউনিভার্সিটি আছে, যেটা দেখো যে চ্যাম্পিয়ন হয় বারবার, মানে অনেক মাল্টি ন্যাশনাল প্লেসমেন্ট বিষয়টা খুব, মানে অ্যালামনি সিস্টেমটা ভাই অনেক স্ট্রং। যে অ্যালামনি সিস্টেম তোমরা দেখো যে ইউনিভার্সিটি ভাই ম্যাটার করে। অনেক আমরা বলি যে ভাই ইউনিভার্সিটি আসলে ম্যাটার করে না, অনেক সময় ইউনিভার্সিটি সাবজেক্টিভ বিষয়ে ম্যাটার করে, অনেক সময় করে না। যেমন ধরো সিএসসিতে যদি পড়ো, সিএসসি স্পেশালিস্ট সাইবার সিকিউরিটি, সিএসসি স্পেশালিস্ট ডাটা সায়েন্স, সিএসসি স্পেশালিস্ট এআইএমএলএ, ভাই এগুলাতে দেখবা যে সারদা ইউনিভার্সিটি, মানে তারপর চণ্ডীগড় ইউনিভার্সিটি, হ্যাঁ, তারপরে যেগুলা মানে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, হ্যাঁ, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এগুলো কিন্তু অনেক ভালো, ঠিক আছে। এগুলা তো ডিরেক্টলি মানে ভর্তি হওয়া যায়, গভর্নমেন্ট সার্টিফিকেট মিলে। আর সবচেয়ে বড় কথা ভাই, দিন শেষে মানে আমরা বলি, যতই বলি ভাই পাবলিক প্রাইভেট, বাংলাদেশেও কিন্তু আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, তেমন ধরো যে ব্র্যাক আছে, ব্র্যাকে কিন্তু বলে যে হ্যাঁ পড়ে না, ভাই ব্র্যাকের কিন্তু অ্যালামনি সিস্টেম অনেক ভালো স্ট্রং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, হ্যাঁ। যেমন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন মানে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম জগন্নাথ হলে,
মানে তেমন বেশি দিন থাকা হয়নি, ভাগ্য আমার সে মানে ওখানে রাখিনি। তো দেখছিলাম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি সিস্টেম কি বড় ভাই গেলা যদি চাকরি পায় ওর ইয়াতে আর কি সবাই আর কি মানে হয়ে যায় বিসিএসে, যে বড় ভাইগুলা মানে আমি ইয়া করতেছে। আর তুমি যদি এখানে যদি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, সেটা প্রাইভেট হোক, মানে এখানে ইন্ডিয়াতে সবচেয়ে বড় কথা কি ভাই, পাবলিক প্রাইভেট কোনো ভেদাভেদ করে না, এখানে থেকে স্কিল এখন যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো। এখন তোমরা যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও বা পাবলিকের মতো যেমন হচ্ছে যে আইসিসিআই রিলেটেড যে কোনো তথ্য আমার কাছে পাওয়া, আমি আপনাদের ছোট ভাই হিসেবে যারা মাস্টার্সে ভর্তি হবা আমি আছি আপনাদের ছোট ভাই হিসেবে, আমি মানে হেল্প করব। আর যারা ব্যাচেলরদের ভর্তি হবা আমি তো আছি যে পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে আছি ভাই, আমি পাঞ্জাবের মধ্যে আছি। তো মানে যে কোনো প্রয়োজনে আমাকে নক করবা, আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার পরিচয় দেওয়া থাকবে। আমার বাসা ভাই বাংলাদেশ, আমি বলি যে আমার বাসা আছে দিনাজপুরে যারা যারা আমার ভিডিওটা দেখতেছ, আমি পাঞ্জাবে আছি বর্তমানে, এখানে স্টাডি করতেছি। তো আমি তোমাদের সব ডকুমেন্ট এবং কি কেমনে মানে অ্যাপ্লিকেশন করা লাগে, কেমনে ভিসা ম্যানেজ করা লাগে, কেমনে মানে প্রতিকূল পরিবেশের মাধ্যমে, ঠিক আছে, কেমনে ভিসা ম্যানেজ করা লাগে, কেমনে অ্যাপ্লিকেশন করা লাগে, কেমনে ভর্তি হওয়া লাগে, মানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট হোক, সেটা প্রাইভেটের কথা বলি, অ্যাটলিস্ট প্রাইভেটে যে কোনো বিশ্ববিদ্যালয়ে আমি মানে ভর্তি করাই দিই, এবং কি আমি হচ্ছে ল্যাপটপে বসে আমি হচ্ছে এই প্রসেসিংগুলো করাই দিই আর কি। মানে কিছু কিছু আমি ভর্তি করাইছি, মানে দেখি আমি 26 সালে তোমাদের একটা ভালো আর কি সংখ্যক আর কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো। আর এখানে বিটেকে মানে তেমন খরচ নেই, অ্যারাউন্ডলি 6-7 লাখ যায় আর কি, মানে বুঝো যে ব্যাচেলর অফ টেকনোলজি সিএসসিতে পড়তে গেলে তো ভাই খরচ যাবেই। আচ্ছা, এখান থেকেই আর ভিডিওটা মানে না বাড়ে, এখান থেকেই শেষ করতেছি। নমস্কার, গুড নাইট।